আমি মনে করি মৃত্যু আগ পর্যন্ত আমি বাংলাদেশের পাসপোর্ট ধারণ করে যাব। আজকে থেকে প্রায় 40 বছর আগে থাইল্যান্ডে আসি, তারপরে থেকে এখানে আমার জীবন শুরু। এরপরে বিয়ে শাদী হয়, বউ নিয়ে আসি, বাচ্চা হয়। এখানে আমাদের মোটামুটি একটা বাঙালি ফ্যামিলি, টোটাল একটা বাংলাদেশি ফ্যামিলি থাইল্যান্ডে আমরা আছি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে প্রায় 40 বছর হয়ে গেল আর কি। 40 বছর মানে দীর্ঘ সময়, নিশ্চয়ই তরুণ বয়সে এসেছিলেন। জি। তো কি মনে করে এত দেশ থাকতে, উন্নত দেশ আছে, ইউরোপ আছে, আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে, যেখানে মানুষ সাধারণত যায়, বাঙালি সাধারণত যায়, সেটা ফেলে আপনি থাইল্যান্ডে এসে থিতু হলেন? যখন আমি এই দেশে আসি, অ্যাকচুয়ালি হঠাৎ করে চলে আসি। আমার এক পরিচিত লোক ছিলেন দেশে, বাংলাদেশে, ওনার রিলেটিভ ছিলেন থাইল্যান্ডে। তো সেই সুবাদে বললেন যে তুমি একটু থাইল্যান্ড থেকে ঘুরে আসো, যদি ভালো লাগে তো ওখানে থেকে যেতে পারো। তারপরে আসলাম সব রেডি করে। আসার পরে অ্যাকচুয়ালি আমি উঠলাম প্রথমে পাতেয়াতে, থাইল্যান্ডের পাতেয়া বিচ, যেটা পাতেয়াতে। সেখানে কিছু বাঙালি পাইলাম 4-5 জন। তো অ্যাকচুয়ালি এখানে থাকার কোনো ইচ্ছাই ছিল না আমার। পরে কিছু বাঙালি ফ্রেন্ড পাইলাম, 4-5 জনই ছিলাম আমরা। তো কিছুদিন থাকতে থাকতে দেখা গেল যে ভালোই লাগে। পরে 2-3 মাস পর, মাস 2-1 পরে আপনার একটা টেইলারিং শপে চাকরি পাইলাম, কাজ পাইলাম আর কি। তো সেই থেকে আস্তে আস্তে মনে হলো যে ভালোই লাগে। ভালো লাগতে লাগতে আজকে 40 বছর নিজের ব্যবসা শুরু করলাম 85-86 থেকে। 85-86 এর দিকে। জি জি। তখন ব্যাংকক কেমন ছিল? আপনি পাতেয়াতে যখন আসছেন, আপনি টেইলারিং এ কাজ করছেন বলছেন, এখন আপনি কি করছেন? 40 বছর আগে যখন আমরা আসলাম, তখন আমার বাংলাদেশের ইকোনমিক্যাল পরিস্থিতি এবং থাইল্যান্ডের যেটা ডলারের গুণগত মান, এটা প্রায় একই ছিল, অলমোস্ট সেম ছিল আর কি। এত কিছু ডিফারেন্স ছিল না। তারপরেও একটা হোপ নিয়ে চলে আসলাম এখানে। দেখা গেলো পাতেয়াতে প্রচুর ট্যুরিস্ট আছে। তো এই আমাদের যে ফ্যাব্রিক্স গার্মেন্টসের ব্যবসাটা, এটা টোটালি ঈদের ওয়েস্টার্ন ট্যুরিস্টদের সাথে আমাদের কাজ আর কি। তো কাজেই ইউরোপ আমেরিকা থেকে যেসব ট্যুরিস্টরা আছে তারা পয়সা নিয়ে আসে এবং তারা আমাদের সব দোকানে গিয়ে কাপড় চোপড় বানায়, ভালো দাম দেয়। তো এইখান থেকে আস্তে আস্তে এই ব্যবসাটা আমার শেখা। পরে আমি 88-এর দিকে ব্যাংককে চলে আসি। ব্যাংককে চলে আসার পরে এখানেও কিছুদিন কাজ করার পরে খাওসান রোড, যেটা আপনার গ্র্যান্ড প্যালেস, রাজবাড়ির পাশে যে গ্র্যান্ড প্যালেস, সেখানে একটা খুব ফেমাস ট্যুরিস্ট রাস্তা, এটা হল খাওসান রোড নাম আর কি। ওখানেই আমি একটা দোকান নেই। দোকান নিলে আমার নিজের একটা ব্যবসা শুরু হয়। আমাদের দোকানে অ্যাকচুয়ালি ওয়াক ইন কাস্টমার ট্যুরিস্টরা দোকানে আসে, তখন আমরা ওই মেজারমেন্টস নেই। কাস্টমারে কাপড় চুজ করলে মেজারমেন্ট মাপ নিয়ে আমরা ফিটিং দিয়ে স্যুট, শার্ট, প্যান্ট বা উইন্টার ক্লথস, আপনার ছেলেদের মেয়েদের, এগুলো আমরা বানিয়ে দিই আর কি। মেড টু, যেটাকে বলে মেড টু মেজর, টেইলার মেড, সোজা বাংলায় বলি আমরা দর্জির কাজ আর কি। যেটা অ্যাকচুয়ালি আমাদের এক্সপোর্ট 95 থেকে 1995 থেকে আমি প্রথম ইউরোপে যাই। আমাদের যে পুরনো কাস্টমার আসে, ওরা আমাদের ইনভাইট করে যে তুমি জার্মানিতে বা বিভিন্ন ইউরোপের দেশগুলোতে যেতে পারো, আসলে ওখানে আমরা অফিসের লোকজনকে গেট টুগেদার করব এবং ভালো অর্ডার পাবা। তো তখন আমরা বাইরে গিয়ে অর্ডার নিয়ে আসি এবং বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়াতে, ইউরোপে, ইউকে, আমেরিকা, কানাডার থেকে আমাদের অর্ডার আসে। তো এগুলো আমরা বানাই, আমাদের ফ্যাক্টরি আছে এখানে, ছোটো ফ্যাক্টরি আছে, দর্জি আছে। তো এই কাপড়গুলা, এই স্যুটগুলো আমরা বানাইয়া DHL করে পাঠিয়ে দিই। ওয়েস্টার্নরা নর্মালি বাংলাদেশে খুব কম যায় এবং তারা বাংলাদেশে গিয়ে একটা টেইলার শপে গিয়ে স্যুট অর্ডার দিবে, এটা আমার মনে হয় নাই বললেই চলে। তো কাজেই থাইল্যান্ডে এইটার অপরচুনিটি অনেক ভালো, কারণ ওরা ঘুরতে আসে, ওরা 2-3 সপ্তাহ 1 মাস থাকে, এর মাঝখানে ওরা আমাদের এই কাপড়গুলো অর্ডার দেয়। তো আমরা এগুলো বানাইয়া রেডি করে রাখি, ওরা পিক আপ করে নিয়ে যায় আর কি।
আর নইলে ইউরোপে গিয়ে আমরা অর্ডার নিয়ে আসি। আমি বাংলাদেশি পাসপোর্ট ধারণ করি, তবে থাইল্যান্ডে এটা আমি প্রাউডলি বলতে পারি যে আমার ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড, আমার 2 ছেলে 1 মেয়ে, আমার ফুল ফ্যামিলিটা থাইল্যান্ডের একমাত্র ফ্যামিলি বাংলাদেশি পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার ইন থাইল্যান্ড। মানে নাগরিক পার্মানেন্ট রেসিডেন্টশিপ আমার একটা ফ্যামিলি থাইল্যান্ডে আছে। আরও অনেক বাংলাদেশিরা যে আমাদের সিনিয়র অনেকেই রেসিডেন্টশিপ পার্মানেন্ট রেসিডেন্ট পাইছে, তাদের থাই ওয়াইফ বা বিভিন্নভাবে পাইছে। তবে বাংলাদেশি ফ্যামিলি হিসাবে আমরা 5 জন একটা পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার এই দেশে। তবে আমি মনে করি মৃত্যু আগ পর্যন্ত আমি বাংলাদেশের পাসপোর্ট ধারণ করে যাব। নিউজ পেপার বা বিভিন্ন মিডিয়া মাধ্যমে জানি যে বাংলাদেশের যে পরিস্থিতি একটু চেঞ্জিং হইলো, গভর্নমেন্ট চেঞ্জ হইলো, নতুন গভর্নমেন্ট আসছে, কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে। তবে আমার মনে হয় কেয়ারটেকার গভর্নমেন্টের একটা কাজ আছে, অফকোর্স তারা একটা করবে, একটা নতুন ইলেকশন দেওয়ার জন্য একটা পরিস্থিতি তৈরি করবে, ইলেকশন দেবে, দেশে একটা ভালো পরিস্থিতি হবে। আমরা দেশ নিয়ে, আমরা যারা বিদেশে থাকি তারা দেশকে খুব ভালোবাসি, আমাদের দেশ নিয়ে প্রতিটা মুহূর্ত আমরা চাই যে দেশটা ভালো থাকুক, বাংলাদেশটা ভালো থাকুক, আমাদের আত্মীয় স্বজনটা সবাই ভালো থাকুক, এটা আমাদের প্রত্যাশা। কাজে আমি আশা করব সুষ্ঠুভাবে একটা নতুন ইলেকশন আসুক, একটা নতুন গভর্নমেন্ট আসুক, দেশটা ভালো হোক, বিদেশিদের সাথে দেশের একটা সম্পর্ক ভালো হোক, এটাই আমরা আশা করি, সর্বক্ষণ এটা আশা করি। আমার মনে হয় অল ওভার ইউরোপ ইসের সাথে বা অন্য দেশকে ফলো করে বাংলাদেশের আরও উন্নত করা উচিত, আরও উন্নত করা উচিত। অল সেক্টর সার্ভিস, প্রবাসীদের জন্য সার্ভিস, আপনার একটু স্পেশালভাবে তাদেরকে একটা ট্রিট করা। কারণ রেমিটেন্স বলতে একটা কথা আছে, যারা বাংলাদেশকে একটা বড় মাপের একটা রেমিটেন্স যেটা বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশে পাঠাই, আমরা পাঠাই। কাজেই এটা আরও উন্নত হওয়া উচিত। তাতে আমাদের শান্তি, আমাদের আর কিছু গভর্নমেন্টের কাছে, এয়ারপোর্টের কাছে আমাদের আর কোনো টাকা পয়সা চাওয়ার কিছুই নাই। আমরা একটু সার্ভিস ভালো পাইলে, একটু কেয়ার পাইলে আমরা খুশি, দ্যাটস ইট।